আসসালামু আলাইকুম। আজকে আমরা বাংলা ব্যাকরণের অনেক ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে নত্য বিধানের যে নিয়মগুলো আছে সেগুলো নিয়ে। তো মূলত আমি কোনো টিচার নই, আমি হচ্ছে আপনাদের মতো একজন স্টুডেন্ট। আমি মূলত এই ওয়ার্ডগুলো বা হচ্ছে এই পড়াগুলো প্র্যাকটিস করার জন্য ভিডিও তৈরি করি এবং এই চ্যানেলে আপলোড করে রাখি যেন পরবর্তীতে আমি রিভাইজ দেওয়ার সময় এই ভিডিওগুলো দেখতে পারি। আমি নিজেও এইগুলো খুব একটা পারি না, আমি জাস্ট পড়ার পরে এগুলো রিভাইজ দেওয়ার জন্য ভিডিও আকারে বানিয়ে রাখার চেষ্টা করছি, যেন আপনাদের যদি কেউ দেখতে চায় এগুলো এখান থেকে কিছু উপকার পায় সেটা হলো। প্লাস হচ্ছে মূলত আমি সেলফ নিজের জন্য এগুলো করে রাখি, এখানে এখানে স্টোর করে রাখার জন্যই মূলত তৈরি করা। তো চলুন শুরু করা যাক নত্যবিধানের যে নিয়মগুলো। প্রথম যে বিষয়টি আছে যে নত্যবিধান কি এবং এটা কেন শেখা আমাদের প্রয়োজন। ওকে, নত্যবিধান হচ্ছে তৎসম বা সংস্কৃত শব্দে দন্তন্য, সংস্কৃত যে শব্দগুলো আছে সেখানে দন্তন্যর পরিবর্তে মূর্ধন্য ন হওয়ার নির্দিষ্ট নিয়মই হলো নত্যবিধান। অর্থাৎ তৎসম বা সংস্কৃত যে শব্দগুলো আছে এখানে দন্তন্যর পরিবর্তে আমরা যখন মূর্ধন্য ন ব্যবহার করি, এইটার জন্য যে নিয়ম সেটাই হচ্ছে নত্যবিধান। এটা কেন শেখা হয়? এটা হচ্ছে বানান মূলত শুদ্ধ করার জন্য এবং বিভিন্ন চাকরির পরীক্ষায়, বোর্ড পরীক্ষায় কিংবা হচ্ছে অ্যাডমিশন টেস্ট, কম্পিটিটিভ যে কোনো এক্সামেই এই নত্যবিধান থেকে বা সত্যবিধান থেকে প্রশ্ন আসে। তো আজকের টপিক হচ্ছে আমরা নত্যবিধান সম্পর্কে জানব। ওকে, প্রথম, আচ্ছা, দ্বন্দ্বের অবসান ন বনাম ন, অর্থাৎ কখন ন এবং কখন মূর্ধন্য। ওকে, দন্ত ন হচ্ছে দাঁতের সাহায্যে জিহ্বার সাথে লাগিয়ে আমরা উচ্চারণ করি খাঁটি বাংলা শব্দ এবং বিদেশি শব্দে দন্ত নর ব্যবহার দেখা যায় এবং জিহ্বা উল্টে তালুর পিছনের অংশে মূর্ধা লাগিয়ে যখন উচ্চারণ করি সেটাকে মূর্ধন্য ন বলা হয়। শুধুমাত্র তৎসম বা সংস্কৃত শব্দগুলোতেই মূলত মূর্ধন্য ন ব্যবহৃত হয়। এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, এটা মাথায় রাখতে হবে যে শুধুমাত্র তৎসম শব্দেই হচ্ছে মূর্ধন্য নর ব্যবহার দেখা যায়। এইগুলো না জানার কারণে মূলত আমাদের উচ্চারণে বা হচ্ছে আমাদের যে বানানে ভুল হয়ে থাকে। ওকে, প্রথম যদি আমরা 1 নম্বর সূত্রটা দেখি সেটা হচ্ছে ট বর্গের আকর্ষণ। ট বর্গ কি? আমরা জানি 5টা বর্গ আছে এবং 5 25টা বর্ণ আছে। তো ট বর্গ হচ্ছে ট, ঠ, ড, ঢ। এই 4টা বর্ণকে বলা হচ্ছে ট বর্গীয় বর্ণ। এখন এই ট বর্গীয় বর্ণ কি করে? এই মূর্ধন্য নকে টানে। কেন টানে? যখনও কোনো যুক্ত বর্ণ বা ব্যঞ্জন বর্ণর সাথে এই বর্ণগুলোর সাথে ন এর ব্যবহার আসে, তখন দন্তন্য এর জায়গায় হয় মূর্ধন্য। তাহলে ট, ঠ, ড, ঢ, এদের আগে যুক্ত ব্যঞ্জনে সবসময় মূর্ধন্য না হয়। সহজ কথায় এদের সাথে যদি যুক্ত কোনো ব্যঞ্জন বসাতে হয় তাহলে মূর্ধন্য ন বসাতে হবে। যেমন ঘণ্টা, এই ন কিন্তু হচ্ছে মূর্ধন্য ন। কণ্ঠ, কাণ্ড, লুণ্ঠন, তাহলে ট, ঠ, ড, ঢ দেখলেই এদের সাথে যুক্ত বর্ণ আসলেই আমরা মূর্ধন্য ন বসিয়ে দিব। এটা গেছে 1 নম্বর সূত্র। এরপরে 2 নম্বর সূত্র যদি আমরা দেখি এখানে, সেটা হচ্ছে রি, মূর্ধন্য স এবং বয়শূন্য র, এই 3টা বর্ণ, এই 3টা ব্যঞ্জন, 2টা ব্যঞ্জন বর্ণ একটা স্বরবর্ণ, এই 3টা বর্ণের পরে যদি কোনো ন আসে সেটা অবশ্যই কি হবে? মূর্ধন্য। যেমন ঋণ, ঘৃণা, এখানে রিকার, বর্ণ, রেফ, বিষ্ণু, তৃণ। তাহলে রি, র এবং মূর্ধন্য স এই 3টি বর্ণের ঠিক পরেই মূর্ধন্য ন হয়। এরপরে যদি আমরা আসি তাহলে দেখব হচ্ছে আমরা জানি রিকার এবং রয়ের আছে রফলা এবং রেফ। ঠিক আছে, রিকার, রফলা এবং রেফ, এইগুলোর পরেও যদি কোনো ন আসে সেটাও হবে কি? মূর্ধন্য ন। যেমন তৃণা, ব্রণ এবং বর্ণনা, এদের প্রভাবে কি হয়? মূর্ধন্য ন হয়, দন্ত ন কখনো হয় না।
আচ্ছা, এরপরে যদি দেখি আমরা এখানে মাঝে অন্য বর্ণ থাকলেও ন হবে, যদি সমীকরণটি এমন হয় যে রি, র এবং মূর্ধন্য স প্লাস বর্গীয় বর্গীয়, এর আগে বললাম আমি যে যে বর্গীয় যে 4টা করে থাকে, তাহলে ক বর্গীয়, স্বরবর্ণ এবং বর্গীয়। তাহলে স্বরবর্ণর যে কোনো একটা, ক বর্গীয়র যে কোনো একটা এবং বর্গীয় যে কোনো একটা যদি থাকে এবং জ, র, ব, হ, খণ্ডত্ব, অর্থাৎ এই শব্দগুলো থাকে, এইগুলা প্লাস এই শব্দগুলো যদি থাকে, সেক্ষেত্রে পরবর্তী নটা হবে কি মূর্ধন্য ন। অর্থাৎ রি, র, স এবং নয়ের মাঝখানে একই নির্দিষ্ট বর্ণগুলো থাকলে নত্যবিধান কাজ করবে। আশা করি সবার মাথায় ঢুকেছে বিষয়টা। এরপর আসি সমীকরণ বিশ্লেষণ। আচ্ছা, কৃপণ, কৃপণ, এখানে কি আছে রি, রিকার, এরপরে কি আছে বর্গীয় প, তারপরে আসছে কি মূর্ধন্য। হরিণ, হরিণ, র, এরপরে ন আকার, র ই, এই যে র, র আসছে, র এর পরে কি আসে স্বরধ্বনি, স্বরধ্বনি কি ই, তাহলে কি হচ্ছে ন। অ, র, রেফ, রেফ আসছে, রেফের পরে কি প, তাহলে অর্পণ, লক্ষণ, এই সবগুলো কি এই নিয়মের ভিতর পড়ে। ওকে, আচ্ছা, এরপরে আমরা উপসর্গ বিষয়টা জানবো। এখানে 4টা উপসর্গ দেয়া আছে। 4টি নির্দিষ্ট উপসর্গের পর ন হয়। এই 4টি নির্দিষ্ট উপসর্গের পরে যদি ন আসে, সেটাকে অবশ্যই মূর্ধন্য ন হবে। যেমন প্রো, আচ্ছা এখানে দেখি প্রো, পরি, পরা, নির্ব, প্রো, পরি, পরা, নির্ব, নির্ব, এইগুলো অর্থাৎ এইগুলো থাকলে তাহলে এর পরবর্তী যে নটা হয় সেটা হবে মূর্ধন্য ন। যেমন প্রণয়, পরিণতি, পরায়ণ, নির্ণয়। ওকে, এগুলো সহজ। এরপরে যেটা আসে সেটা হচ্ছে অ প্লাস অ, যেটার অর্থ হচ্ছে দিন। তাহলে এখানে কয়েকটা উপসর্গ আছে। প্র, পরা, পূর্ব, অপর, এই 4টা উপসর্গ। এই 4টা উপসর্গের পরে যদি অ আসে, অর্থাৎ দিন এইটা আসে, তাহলে হয়ের সাথে মূর্ধন্য না হয়। তাহলে কি হয়, হয়ের সাথে মূর্ধন্য না। যেমন পূর্বাহ্ন, প্রাণহ, অপরাহ্ন, পরাহ্ন, অর্থাৎ এটা দিনের সকাল, সূর্য সকালের পূর্বাহ্ন এবং প্রাণহ হচ্ছে সকাল, দিনের সকাল, আর বিকাল হচ্ছে অপরাহ্ন এবং পরাহ্ন, অপরাহ্ন এবং পরাহ্ন। ওকে, এরপরে যে শব্দ সেটা হচ্ছে যেখানে ন সম্পূর্ণ নিষিদ্ধ। এতক্ষণে আমরা জানলাম কোথায় ন হয়, এবার জানবো কোথায় নত্যবিধান কখনোই খাটে না। অর্থাৎ এইগুলো হচ্ছে মূর্ধন্য এর ব্যতিক্রম, অর্থাৎ মূর্ধন্য ন কখনোই বসবে না। তাহলে প্রথম যেটা আসে তবর্গীয় ধ্বনি। তবর্গীয় ধ্বনি 4টা, ত, থ, দ, ধ, ত, থ, দ, ধ, এগুলো থাকলে এদের সাথে যে যুক্ত বর্ণ হয় সেটা হয় মূর্ধন্য ন, দন্ত ন। এর আগে আমরা কি জানলাম যে পবর্গীয়র সাথে যেগুলা বসে সেগুলা হয় মূর্ধন্য, সেগুলা হয় কি মূর্ধন্য ন, আর তবর্গীয়র সাথে যেগুলা হয় সেগুলা হয় দন্তন্য। এটা সব সময়, তবর্গীয়র সাথে কখনোই মূর্ধন্য ন বসে না। এরপরে হচ্ছে ক্রিয়াপদ, অর্থাৎ যখন আমরা কোনো কাজের শেষে ন হবে, অর্থাৎ যখন কোনো কাজ করা বোঝাবে সেটার সাথে ন হবে। যেমন করেন, বলেন, চলেন, করুন, এগুলা। ব্যতিক্রম ড্যাশবোর্ড পর্ব 2। আচ্ছা, এরপরে যেটাতে কখনোই মূর্ধন্য ন হয় না সেটা হচ্ছে সমাসবদ্ধ শব্দে। আমরা জানি সমাসবদ্ধ, আমরা পরবর্তীতে জানবো সমাস কি। সমাসবদ্ধ শব্দে মূর্ধন্য ন হয় না, সেখানে হয় দন্ত ন। সমাসবদ্ধ হলে নত্যবিধান খাটে না। সমাসবদ্ধ ওয়ার্ডে নত্যবিধান খাটে না, সেখানে হয় দন্ত ন। যেমন ত্রিনয়ন,
সর্বনাম, দুর্নীতি, পরনিন্দা। তাহলে সমাসবদ্ধ শব্দে যদি পরীক্ষা আসে কোন ধরনের শব্দে নত্যবিধান খাটে না, তাহলে সেখানে আমরা দিব সমাসবদ্ধ শব্দে নত্যবিধান খাটে না। এরপরে বিদেশি শব্দে, অর্থাৎ বিদেশি শব্দে কখনোই মূর্ধন্য ন হয় না, যেমন কোরআন, জার্মান, নিশান। তাহলে তৎসম শব্দ ছাড়া অন্য ভাষার শব্দে মূর্ধন্য ন অর্থাৎ নত্যবিধান খাটে না। এরপরে আসি সাধারণত যে ভুলগুলো আমাদের হয়, যেমন বর্ণনা, এখানে যদি আমরা মাঝখানে দিই রেফ থাকার কারণে এটা ন হয়েছে। নির্ণয়, রেফ থাকার কারণে ন হয়েছে। করেন, এটা যেহেতু কাজ, কাজের শেষে আমরা জানি ক্রিয়াপদের সাথে মূর্ধন্য না হয়। পরিণতি, পরিণতি যেখানে র আছে, র এর পরে ঋষিকার আছে, এই জন্য এখানে ন হয়েছে। এছাড়াও উপসর্গ পরি, পরিয়ের সাথে ন বসে। এরপরে আমরা যদি শর্টকাটে বিষয়গুলো মনে রাখার চেষ্টা করি, তাহলে দেখা গেছে যে ট বর্গীয় বর্ণের সাথে মূর্ধন্য বসে, আর রি র স এর পরে কারা কার বা ফলায়ের পরে মূর্ধন্য ন বসে। প্র পরা পরিনিং, প্র পরা পরিনিং, এগুলো উপসর্গের পরেও কি বসে? মূর্ধন্য ন বসে। কখন ন হবে? দন্ত ন হবে ত এর সাথে, এটা আমরা বললাম ক্রিয়াপদের সাথে, বিদেশি শব্দ এবং সমাসবদ্ধ শব্দে। এই তিনটা জায়গায় অদন্ত ন হবে এবং বাকি জায়গাগুলোতে হবে কি? মূর্ধন্য ন, অর্থাৎ এই তিনটা জায়গা হবে মূর্ধন্য ন। এবার আমরা যদি একটা এমসিকিউ দেখি যে নিচের কোনটি সঠিক বানান, নিচের কোনটি সঠিক বানান? নির্ণয়। কেন? এখানে আমাদের রেফ আছে, রেফ থাকার কারণে এখানে ন বসেছে। অথবা এখানে আরেকটা নির উপসর্গ, নির উপসর্গর কারণেও মূলত ন হয়েছে। ব্রেন স্ট্রেস রাউন্ড 2। আচ্ছা, বর্ণনা, এটা আমরা দেখলাম বর্ণনা কেন রেফ, ক্রিয়াপদ এবং পরি উপসর্গ। এরপরে মূলত আমাদের আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল। নত্যবিধানের যে কয়টা সূত্র ছিল আমাদের ইম্পর্টেন্ট, ব্যতিক্রম ছাড়া, সেগুলো আমরা এখানে দেওয়ার চেষ্টা করেছি। পরবর্তী ভিডিওতে আমরা সত্যবিধান সম্পর্কে জানবো এবং সত্যবিধানের যে রুলসগুলো আছে সেগুলো সম্পর্কে জানার পরে এরপরে তৃতীয় ভিডিওতে আমরা শুধুমাত্র প্র্যাকটিস দেব, কোন পরীক্ষায় কোনগুলো এসেছে এরকম আমরা অনেকগুলো প্র্যাকটিস করব। অনেকগুলো প্রশ্ন প্র্যাকটিস করার পরে আমাদের এই 3 ভিডিওর মাধ্যমে নত্যবিধান এবং সত্যবিধানটা শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।